শেখ হাসিনার মামলা প্রত্যাহার করা এবং তার দলকে, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ নিয়ে যে মামলাটি হয়েছিল, মামলাটি করা হয়েছিল এবং আরও যে সমস্ত মামলা আছে সেই সমস্ত মামলাগুলো না তোলার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। অর্থাৎ এগুলো যদি না ওঠে তাহলে পরে এগুলো বাতিলই হয়ে যাবে, অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এটা একটা। দুই হচ্ছে রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে এমন মানে আওয়ামী লীগ কর্মী এবং নেতাদের একটা তালিকা তৈরি করা হচ্ছে। যারা জেলে আছে তাদেরকে মুক্তি দেওয়া হবে, আর যাদের বিরুদ্ধে সমস্ত মার্ডার কেস ফেস রয়েছে তাদেরকেও মার্ডার কেস থেকে বের করে দেওয়া হবে। তারও একটা তালিকা তৈরি হবে, যারা অন্তত কট্টরভাবে এই বর্তমান সরকারকে বিচলিত করবে না, এই রকম সমস্ত নেতাদের বেছে বেছে করা হয়। মানে এটা মেসেজ দেওয়া হচ্ছে ধীরে 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 আমরা ওই 10টা পয়েন্টের দিকে এগোচ্ছি। আর একটা স্থানীয় নির্বাচন যেটা আছে, নির্বাচনের তারিখ ফার্স্ট উইকে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এটা ঠিক হয়ে যাবে যে কবে হবে স্থানীয় সরকার নির্বাচন, কবে হবে। সেপ্টেম্বরে ফার্স্ট উইকে এটা হবে, সেই তারিখটা ঠিক হবে। নির্বাচনটা হবে সেপ্টেম্বরে ফার্স্ট উইকে। আচ্ছা, একই সঙ্গে কিন্তু অপারেশন ক্লিনার 2.0 সেটা কিন্তু চলবে। মানে এই গ্রেপ্তার, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার, যাদের বিরুদ্ধে যারা একদম কট্টর বিরোধী তাদেরকে গ্রেপ্তার করা, অমুক করা দিয়ে তাদেরকে আবার পরে জামিনও দিয়ে দেওয়া হবে, কিন্তু গ্রেপ্তারটা দেখানো হবে যে গ্রেপ্তার করছি। কারণ এটা জামাতের কাছে একটা মেসেজ যাওয়া যে আমরা আওয়ামী লীগকে ছেড়ে কথা বলছি না, আমরা যেমন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন নিচ্ছি তেমন নির্দোষদের আমরা ছেড়েও দিচ্ছি। মানে ব্যালেন্স করে চলার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে রয়ে যাচ্ছে। এই যে এখন জ্বালানি সংকট, তেল সংকট, এই যে অবস্থাটা চলছে, এই অবস্থা থেকে কী করে মুক্তি পাওয়া যায় সেটা নিয়েও একটা আলোচনা হয়েছে। এবং আপনার সামনে হচ্ছে এই রয়েছে কি বলে ঈদ রয়েছে, ঈদে খাদ্য সংকট যায় দাঁ দেখা দেয়, বাজার দরকে স্থিতিশীল রাখা কিভাবে সেটা রাখবে সে ব্যাপারে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি এই সমস্ত কিছু দেখাশুনো করবে এবং তেলের যোগান এবং জ্বালানিটা কিভাবে আনা যায় সে ব্যাপারে কথাবার্তা বলবে। কিন্তু জ্বালানি আনবে কোত্থেকে, জ্বালানি আনার ব্যাপারটা আমি দুপুরের ভিডিওতে আপনাদের বলেছি। জ্বালানি আনতে গেলে যে কাঠখড় পোড়াতে হবে, ভারতবর্ষকে হিমশিম খেতে হচ্ছে। সেখানে বাংলাদেশের অবস্থা কি হবে ভেবে দেখুন। এখন ভারতবর্ষ যে তেল দিচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষ এখন পর্যাপ্ত তেল কিন্তু ভারতবর্ষের হাতে নেই। আগে যেমন পর্যাপ্ত তেল ছিল, ভারতবর্ষ অন্যের থেকে নিয়েছে, রাশিয়া থেকে নিয়েছে, বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, কাঁচা তেল পরিশোধন করেছে, ইউরোপে সাপ্লাই করেছে। এখন তো আর সেটা হচ্ছে না। এখন যেটুকু পাচ্ছে তার নিজের দেশকে, দেশের তেলের দাম যাতে স্থিতিশীল থাকে সেটা দেখতে হচ্ছে। প্লাস এই ছোটোখাটো দেশগুলো যারা একদম মানে ল্যান্ডলক কান্ট্রি, যেমন ভুটান আছে, নেপাল আছে, আর একটা আছে বিচ্ছিন্ন দেশ, সেটা হচ্ছে মালদ্বীপ, তারও তেলের দরকার। এখন সব থেকে বড় মুশকিলে পড়েছে কারা জানেন? সব থেকে বড় মুশকিলে পড়েছে আমাদের যে কি বলে উপসাগরীয় দেশগুলো। তারা না তেল বেচতে পারছে, না তারা জল কিনতে পারছে। তাদের সব থেকে বড় মুশকিল হয়েছে জলের আকাল। আজকাল হয়তো খবরটা দেখতে পাচ্ছেন না, আমি বলছি আজকাল খবরটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আগামী দিনে কিন্তু এই খবরটা দেখতে পাবেন যে পুরো ওই উপসাগরীয় অঞ্চল জুড়ে জলের আকাল দেখা দিয়েছে। খাবার জল, স্নান করার জল বা নিজেকে পরিষ্কার টরিষ্কার করার জল,
এই জলের কিন্তু প্রচন্ড আকাল দেখা দেবে, কারণ কোনো জাহাজ বলতেই পারছে না ওখান থেকে। এখন ভারতবর্ষ 22টা জাহাজ নিয়ে আসুক, তারপরে ভারতবর্ষ দেখবে যে হ্যাঁ কাউকে তেল দেওয়া যায় কিনা। এখন কাউকে মিনিমাম করে দেওয়া হচ্ছে যে যাতে অন্তত গাড়িটা চলুক, কারখানাটা চলুক, এরকম ভাবে দেওয়া হচ্ছে। আর সেখানে বাংলাদেশও পাচ্ছে, শ্রীলঙ্কাও পাচ্ছে, ভুটানও পাচ্ছে, যদিও আমাদের বিরোধীরা একেবারে কট্টরভাবে পরিষ্কার বলে দিয়েছে কাউকে কোনো তেল দেওয়া যাবে না। কিন্তু যারা প্রতিবেশী আছে তাদেরকে তো দেখতে হবে, তাই ভারতবর্ষ এই তেলগুলো দিয়ে যাচ্ছে। কিন্তু কতদিন দিতে পারবে? এই যে 22টা জাহাজকে ভারতবর্ষ চেষ্টা করছে ঢুকিয়ে আনার, এই 22টা জাহাজ যদি ঢুকে না আসে তাহলে আমাদের গ্যাসের ওপরে চাপ পড়বে, আমাদের তেলের ওপরে চাপ পড়বে। সব রাশিয়া থেকে তো আনা হয় না, আরো বিভিন্ন দেশ থেকে তো আনা হয়, যেগুলো হরমুজ প্রণালী দিয়ে আনতে হয় না, সেরকম দেশ থেকে আনা হয়। তো সেই সমস্ত ক্যারিবিয়ান দেশগুলো যেগুলো আছে সেখান থেকেও আনা হয়, কিন্তু তাদের তেল ওখান থেকে আস্তে আস্তে 3 মাস সময় লাগে, 2.5 থেকে 3 মাস সময় লাগে। দূরত্বটা এতটাই, এত হাজার নটিক্যাল মাইল, পুরো আটলান্টিক পার হয়ে তাদেরকে আসতে, আটলান্টিক পার হতে গেলেই তো 1.5 মাস সময় লেগে যাবে। তো এই ক্ষেত্রে আগামী 2-3 মাস কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু খুব একটা সংকটময় পরিস্থিতি হয়ে দাঁড়াবে। বিশেষ করে ভারত তেল যদি না পায়, ভারত দেবে কোথা থেকে? ভারতেরও একটা ক্ষমতা, তার তো নিজের দেশ চালাতে হবে, নিজের দেশ চালিয়ে দেওয়া ভারত দেবে। তার জন্য একটা জ্বালানি কমিটি একটা তৈরি করা হয়েছে, একদম বিশেষ একটা কমিটি, খাদ্য পণ্য সরবরাহ এবং জ্বালানি সংকট মেটানো নিয়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি এখন ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ করবে। সেই কমিটিতে কারা কারা আছে তা আমি জানি না, তবে একটা জিনিস অনুধাবন আমি করতে পারছি, যেটা আমার পূর্বেই বলার উচিত ছিল। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে কত দূরদর্শী মহিলা আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে। আজকে যদি আমেরিকাকে ওইখানে বেস দিতেন, যেমন আমেরিকা বেস চেয়েছিল কোথায়? আমেরিকা বেস চেয়েছিল আপনার কক্সবাজার বিমানবন্দর, ঠেকুয়া বাজার, রামু, উখিয়া, সেন্ট মার্টিন, এই 5টা জায়গা ঘুরিয়ে ফিরিয়ে বেস চেয়েছিল। এই 5টা জায়গার একটাতেও উনি দেননি। আজকে যদি উনি দিতেন তাহলে আজকে কি অবস্থা, দক্ষিণ পূর্ব এশিয়ার কি হতো? আজকে ইরানকে ঠেকিয়ে রাখা হয়েছে কেন? রাশিয়া, চীন, ভারত ঠেকিয়ে রেখেছে কেন? ইরান হচ্ছে লাস্ট উইকেট, বর্ডার লাইন। এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ডার লাইন হচ্ছে ইরান। দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকা ঢুকে পড়া মানে ওই বাংলাদেশের মতোই ঢুকে পড়া, বা ভারতের মতো বুকে ঢুকে পড়া, এরকম একটা অবস্থা। ফলে ইরানকে সাস্টেন করাতে হবে যে কোনো মূল্যে। পরিষ্কার পুতিন বলে দিয়েছেন যে আমরা ইরানের পক্ষে আছি। এখন চীনও আস্তে আস্তে পরিষ্কার বলতে শুরু করেছে যে আমরা ইরানের সঙ্গে রয়েছি। তাতে ট্রাম্প খেপে গিয়ে বলেছেন আমি চীন সফর, আমি বেজিং সফর পেছোতে পারি। পেছকে যা, আপনি যদি পেছোতে চান পেছন, তাতে কি আছে? চীন কি মরে যাবে? চীন মরে যাবে? এত বড় একটা দেশ, এত বড় সভ্যতা, এত বড় ইকোনমি, সে কি মরে যাবে? হ্যাঁ, সাময়িক কষ্ট হয়, আমেরিকারও হবে, সাময়িক কষ্ট হবে, কিন্তু আবার ঘুরে দাঁড়াবে, সময় লাগবে। কিন্তু আমেরিকার যে ফেস লসটা হলো, এই যে ভিয়েতনাম যুদ্ধের পরে ইরানের কাছে মার খেয়ে যে ফেস লসটা আমেরিকার হলো, সেই ফেস লসটা কিন্তু আমেরিকার কাছে একটা বড় ধাক্কা। অর্থনীতি ফিরে আসবে, সেটা আসবেই, যে করে হোক অর্থনীতিকে তারা ফিরিয়ে আনবে, লাইনে ফিরিয়ে আনবে। কিন্তু ফেস লস যদি একবার হয়ে যায় না, তাহলে পরে তাকে ফিরিয়ে আনাটা খুব মুশকিল। তো বাংলাদেশের এই মুহূর্তে এই যে কিচেন ক্যাবিনেট এবং এই যে 135টা যে অধ্যাদেশ সেগুলোকে বাতিল, এবং এগুলো হচ্ছে ভারতের প্রতি তার একটা মানে বার্তা পাঠানো, যে 10টা পয়েন্ট দেওয়া হয়েছিল সেই 10টা পয়েন্টের প্রতি মানে এ করে শ্রদ্ধাশীল থেকে কাজকর্ম শুরু হচ্ছে। এবং আমার মনে হয় এই আপনার এপ্রিল 2 মধ্যে যে প্রস্তাবগুলো উঠবে তাতে আওয়ামী লীগের এটা উঠবে, এবং আওয়ামী লীগ সেখান থেকে আমরা পরিষ্কার
মানে ওই এর থেকে মুক্তি পেয়ে যাবে, অধ্যাদেশ থেকে মুক্তি পেয়ে যাবে, মানে তার দলীয় চূড়া বাতিল, দলীয় প্রতীক এবং দল বাতিল, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, বিভিন্ন মামলা, সেগুলো বাতিল। এমনিতে আইসিটি নিয়ে তো নানান প্রশ্ন হচ্ছে, আইসিটি সম্পর্কে নানান ধরনের মানে কথাবার্তা হচ্ছে, সমস্ত টাকা খেয়ে ওখানে মামলা টামলা করা হয়েছে, এই সমস্ত হচ্ছে। তো এখন আইসিটির ওপরে অনেক কিছু নির্ভর করছে। আমার মনে হয় 2 এপ্রিল যেটা বলা হচ্ছে, 2 এপ্রিল, এটা আমার খবর নয়, এটা ওই কিচেন ক্যাবিনেটের বৈঠকে যেটা ঠিক হয়েছে, 2 এপ্রিল ঠিক হয়ে যাবে কোনটা উঠবে, কোনটা উঠবে না। আওয়ামী লীগ ইতিমধ্যে ফুঁসে ওঠা শুরু করেছে। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 106তম জন্মদিন। আওয়ামী লীগ কীভাবে ফিরেছে এই জন্মদিনটাকে লক্ষ্য করুন। গতকাল রাত 12টার পর থেকে সোশ্যাল মিডিয়া ভরে গেছে বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছায়। আওয়ামী লীগ এভাবে ফিরছে। গত প্রায় 1.5 বছরের বেশি সময় যাবৎ বাংলাদেশের গণমাধ্যমগুলোতে আওয়ামী লীগ এক প্রকার নিষিদ্ধ ছিল, আওয়ামী লীগের খবর নিষিদ্ধ ছিল। আজকে গণমাধ্যমে দেখুন, আবার যতগুলো গণমাধ্যম চোখে পড়েছে, দেখলাম যে বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে বেশিরভাগ বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যম খবর করেছে, কিন্তু কদিন আগেও কিন্তু এটা অবাস্তব ছিল। আওয়ামী লীগ কীভাবে ফিরছে আমি ধাপে ধাপে বলছি। সোশ্যাল মিডিয়াতে তো আছেই, গত 1.5 বছর যাবৎ প্রথম দিকে একটু সমস্যা ছিল, প্রথম দিকে মানুষ সাহস পেত না, আস্তে আস্তে বেরিয়ে গেছে। আজকে দেখুন একদম মানুষকে আর দাবিয়ে রাখা যাচ্ছে না, মানুষ বের হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে এসছে। গণমাধ্যমে আজকে কালের কণ্ঠ, যমুনা টিভি, বাংলা ট্রিবিউন, কালবেলা, ইত্তেফাক, বিভিন্ন গণমাধ্যম, যে কয়টা গণমাধ্যমে চোখে পড়েছে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সংবাদ প্রকাশ করেছে। আজ থেকে 1 বছর আগে, গত বছর 17 মার্চেও কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে বঙ্গবন্ধুর উপস্থিতি ছিল না, আওয়ামী লীগের উপস্থিতি ছিল না। এখন আওয়ামী লীগের উপস্থিতি বাড়ছে। আরেকদিকে একটা ছোট্ট খবর দেব, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের এক বিশাল জয়। এখানে সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রায় 7টি পদে আওয়ামী লীগ জয় পেয়েছে। বিএনপি 7টি পদে জয় পেয়েছে, জামাত 1টি পদে জয় পেয়েছে। কিন্তু এখানে ঘটনা আছে যে আওয়ামী লীগ আসলে কোনো প্যানেলও দিতে পারেনি। আওয়ামী লীগ মনোভাবাপন্ন বা আওয়ামী লীগ সমর্থক যারা সেই আইনজীবী সমিতির সদস্য ছিলেন, খবরে যেটি বোঝা যাচ্ছে যে তারা নির্বাচন করেছেন। তারা নির্বাচন করে, তারা প্যানেল ছাড়াই স্বতন্ত্র নির্বাচন করে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7টি পদে জয় পেয়েছে। সেখানে এখনো নানা রকম বাধা বিপত্তি আছে। এই বাধা বিপত্তি ছাড়াও এমনকি হয়তো নির্বাচনী ক্যাম্পেইনও করতে পারেননি, না করে তারা জয় পেয়েছে। আপনি ওপেন করে দিয়ে দেখুন কি অবস্থা হয়। এই জন্যই বলছি যে এখনো যারা ভাবছেন খোলসের ভেতরে ঢুকে থাকবেন, যারা সুবিধাবাদী তারা তো খোলসের ভিতরে ঢুকে থাকবেই, পুরোপুরি উন্মোচিত হবে, তারপরে তারা খোলস খুলে বের হবে। তাদের কথা বাদ দিন। ভবিষ্যতে সুবিধাবাদীদের কি হবে এটা বলা যায় না, তবে এটা তো বাংলাদেশ, এখানে সুবিধাবাদীরা সব সময় সুবিধা করে। এই যে বিএনপির ক্ষেত্রে দেখুন না, বিএনপি যে সরকার গঠন করেছে, ত্যাগী লোকজনের অনেক ত্যাগী লোকজনকে আপনি চেনেন। গত 16 বছর আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি আন্দোলন সংগ্রাম যারা মাঠে ছিল সীমিত কিছু মানুষ, সেই মানুষগুলোকে কি আপনি মন্ত্রী পরিষদে দেখছেন? মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আমানুল্লাহ আমান, কিংবা এই ধরনের যে মানুষগুলোকে আপনি দেখেছেন, তাদেরকে কি পেয়েছেন মন্ত্রী পরিষদে? নেই। মেজর হাফিজ স্পিকার হয়েছেন। মেজর হাফিজের তো বিএনপি ত্যাগ করার কথা ছিল গত নির্বাচনের আগে, তৃণমূল, বিএনপি, এটা সেটা বিভিন্ন কিছুতে যাবার কথা ছিল।
তিনি স্পিকার হয়েছেন। একটা উদাহরণ দিলাম, এরকম আরো নানা রকম। এই যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, গত 16 বছর কোথায় ছিলেন তিনি? বিদ্যুৎ মন্ত্রী কোথায় ছিলেন? তারপর বিএনপির বাইক থেকে যে মন্ত্রীগুলো ডেকে আনা হয়েছে, ববি হাজ্জাজ কোথা থেকে এসে মন্ত্রী হয়েছে? তারেক রহমানের উপদেষ্টা একটা এই যে জাহিদুর রহমান, এদের কথা কিন্তু কেউ ভুলে যায় না ভাই। এই জাহিদুর রহমান যেদিন 32 ভাঙ্গা হলো, সেই 32 ভাঙ্গার দিন তার ভিডিওতে তিনি ইউটিউবে কথা বলেন, তার ভিডিওতে যে উল্লাস দেখেছিলাম সেটি বলবো না। অর্থাৎ 32 ভাঙ্গায় সে উল্লসিত। তার পুরস্কার হিসেবে তারেক রহমান তাকে উপদেষ্টা বানিয়েছেন, হতে পারে। আবার সোজা কথা, আপনি যে দলই করেন না কেন, আমি এখনো কোনো দলের নাম লেখাইনি। লেখায় না লেখায় আওয়ামী লীগের জন্য এত গুণগান গাই, এত কথা বলি কেন গাই? আওয়ামী লীগ আমাকে, আমার বাংলাদেশের জীবনকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে। আওয়ামী লীগ আমার জীবনকে স্বাচ্ছন্দ্য দিয়েছে। সেই স্বাচ্ছন্দ্য বিএনপি হোক, XYZ হোক, আগে আপনারা দিয়ে দেখুন, তারপরে ভেবে দেখব। যতক্ষণ পর্যন্ত না দিচ্ছেন বিগত 16 বছরের যে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনকে সহজ করার জীবন, বিগত 16 বছরে কোনোদিন দেখিনি যে জ্বালানি নিতে পেট্রোল পাম্পের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে। গত 1.5 বছরে ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জীবনে কোনোদিন দেখিনি। বিগত 16 বছরে উন্নয়ন অবকাঠামোর এত নিম্নমান বিগত 16 বছরে দেখি নাই আওয়ামী লীগ সরকারের সময়। বিএনপি সরকার আওয়ামী লীগ যে 16 বছরে যে শাসনটা দিয়েছিল তার থেকে উন্নত শাসন দিতে হবে, কিংবা ওই পর্যায়ের শাসন দিতে হবে। আগে দিন, তারপরে আপনাদের গুণগান গাইব কিনা ভাববার বিষয়। কিন্তু তার আগে পর্যন্ত আওয়ামী লীগের 16 বছরের শাসনামল জল জল করছে মগজে, স্মৃতিতে। আর আমি যে কথাটি বলছিলাম, আমি বঙ্গবন্ধুর আলাপ দিয়ে শুরু করেছি। বঙ্গবন্ধুর জন্মদিন, 106তম জন্মদিন। যে বাঙালি, যে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে মানেন না, বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি মানেন না, সেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা মানেন না। সোজা কথা, এর চেয়ে বড় কথা আর হতে পারে না। বঙ্গবন্ধুর বাসভবন ভাঙা হয়, স্মৃতি জাদুঘর ভাঙা হয়, আপনি উল্লাস করেন, আপনি বাংলাদেশ বিরোধী, এতে কোনো সন্দেহ নাই। এই বাংলাদেশ বিরোধিতা নিয়ে, বঙ্গবন্ধু বিরোধিতা নিয়ে আপনি সফল হবেন এটি আমি মনে করি না। আপনি যে পুরোপুরি ব্যর্থ হবেন, তারেক রহমানের নিজের যদি সদিচ্ছা থেকেও থাকে, সদিচ্ছা আছে কিনা সেটি প্রমাণ না পাওয়া পর্যন্ত বলতে পারবো না, কিন্তু তার যে পরিষদ গঠন, এই পরিষদ গঠনেই গলদ, গোড়াই গলদ। ত্যাগীদের বাদ দিয়ে সব সুবিধাবাদীদের একটা পরিষদ গঠন করেছেন। তারেক রহমান কতটা সফল হবেন এতেই বোঝা যায়। দিনের সকালটা দেখলেই বোঝা যায় যে সারাটা দিন কেমন হবে। কাজেই আওয়ামী লীগ ছাড়া উপায় নেই, বঙ্গবন্ধু ছাড়া উপায় নেই, শেখ হাসিনা ছাড়া উপায় নেই। আওয়ামী লীগ প্রাসঙ্গিকভাবে আছে, আসছে, তীব্রভাবে আসছে। শেখ হাসিনা কয়েকদিন আগে এক বক্তব্যে বলেছেন যে এখন থেকে সব নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, সেটা পেশাজীবী আইনজীবী সমিতির নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সেটি যদি দলীয়ভাবে নাও অংশগ্রহণ করা যায়, স্বতন্ত্রভাবে, যে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন, সেখানে প্যানেল দিতে পারেননি তারা স্বতন্ত্রভাবে ইলেকশন করেছেন, তারা জয়ী হয়েছেন, সভাপতি, সাধারণ সম্পাদক, এরকম জয়ের চিত্রটা সারা বাংলাদেশে। কাজে আওয়ামী লীগ ফিরবে, প্রাসঙ্গিকভাবে আসবে, এবং আওয়ামী লীগ যে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে এটা দিনের আলোর মতো সত্য। দিনের আলো এ মাথা ও মাথা যেভাবে স্পষ্ট করে দেখা যায়, ঠিক তেমনি আমি দেখতে পাই যে আওয়ামী লীগ আসছে, আসার শব্দ পাওয়া যাচ্ছে। এখনো অনেকে বলেন আওয়ামী লীগ আসতে দেরি হবে, এ হবে, সে হবে। এমনকি আওয়ামী লীগ যারা করেন, আপনাদের দূরদৃষ্টি একটু জাগ্রত করুন। দূরদৃষ্টি নেই এটি বলবো না, একটু চিন্তা করুন, একটু বিভিন্ন সমীকরণ মিলায়ে দেখবার চেষ্টা করুন, দেখবেন আওয়ামী লীগকে খুঁজে পাচ্ছেন। আওয়ামী লীগ আসছে, ফিরছে খুব শীঘ্রই। ঈদ পরবর্তী সময় থেকেই আওয়ামী লীগের কার্যক্রম যেভাবেই হোক শুরু হবে, সেটি আমরা দেখতে পাচ্ছি।